আসসালামু আলাইকুম। ঈদে বাড়িতে গিয়েছেন এরকম অনেকের কাছেই, আমার পরিচিত অনেক মানুষজনের কাছেও শুনলাম যে মোটরসাইকেলে পর্যন্ত তেল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন পাম্পগুলো বন্ধ। আমার নিজেরও আমার আমার ফ্যামিলির কাছে শুনলাম যে এরা ঈদে গাড়ি নিয়ে ঘুরতেও যেতে পারেনি। বিভিন্ন পাম্পে পাম্পে নাকি আপনার দড়ি দিয়ে তারপরে আপনার পাম্প বন্ধ করে রাখা হয়েছে বিভিন্ন জায়গায়। দু এক দিনের ভিতরে হয়তো পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে, হয়তো একেবারে তেল পাওয়াই যাবে না এরকম পরিস্থিতিও হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তো আমি জানি না আপনারা যারা ঈদে বাড়িতে গিয়েছেন তারা বলতে পারবেন আপনার এলাকার খবর। আমি যতটুকু শুনেছি যে তেলের প্রচণ্ড সংকট আছে এবং তেল পাম্পগুলো বেশিরভাগ বন্ধ, সেখানে কোনো তেল পাওয়া যাচ্ছে না একেবারেই। এখন ধরেন এই ভিডিওতে কথাগুলো বলছি, বিএনপি ক্ষমতায় এসছে মাত্র ধরেন 1.5 মাস হলো, তো এদেরকে মানে দায় দেওয়ার জন্য বা এদেরকে দোষ দেওয়ার জন্য, এদের কারণে এরকম হচ্ছে এরকম কিছু বলার জন্য না, বরং বিএনপি এটা নিজেদের ঘাড়ে তারপরে নিয়ে তারা বোঝানোর চেষ্টা করছে যে তারা সব দায়িত্ব বিশাল আকারে পালন করছে। এখন দেখেন, আপনি এই যে যোগাযোগ মন্ত্রী রবিউল ইসলাম, রবিউল ভাইরে আমি ভীষণ পছন্দ করি। কোন দিন থেকে জানেন? ওনার একটা টক শোতে আমার মনে আছে উনি সুমা ইসলামের মুখের উপরে এইভাবে এই মাইক্রোফোন খুলে তারপরে উনি টক শো থেকে উঠে গিয়েছিলেন, সম্ভবত এই চ্যানেলের ওই প্রোগ্রামটাতেই বোধহয়। তো আমি ভুল হইতে পারি। যাক, ওই দিন থেকে ওনার আমি প্রচণ্ড ওনার ফ্যান আমি। কিন্তু এই ব্যক্তি মন্ত্রী হইলেন, হওয়ার পরে উনি এসেই চাঁদাবাজি নিয়ে এক বিশাল এক বয়ান দিলেন। চাঁদাবাজি সমঝোতার মাধ্যমে নিলে এটাকে সমঝোতা বলা হয়। ভাই, পৃথিবীর কোন চাঁদাটা সমঝোতার মাধ্যমে? কে কারে 2 টাকা বেশি দিতে চায়? ভিক্ষা ছাড়া পৃথিবীতে কেউই কারোরে 2 টাকা বেশি দিতে চায় না, এটা সম্ভব না। এখন আপনি এটাকে নিয়ে তারপরে বলেন আপনি যে এটা নিবেন এটা আমরাও জানি। আওয়ামী লীগ এতদিন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সময় নিত, আপনারা আগের বার সময়ও আপনাদের যারা শ্রমিক নেতা আছে, এই যে মির্জা আব্বাস সহ শিমুল বিশ্বাস, যারা যারা এই শ্রমিক এর সাথে আছে, তো এটা তো নতুন কিছু না। কিন্তু আপনার এটারে বলতে হবে কেন যে না ভাই এটা চাঁদা না, চাঁদা এটা নিলে এরকম হইলে চাঁদা, এরকম হইলে চাঁদা না? এটা বলে নিজের ঘাড়ে নিয়ে আসলেন। যোগাযোগ মন্ত্রী হয়েছেন আপনি 1.5 মাস হইল। আপনি মানুষের কাছে সময় চাইতে পারতেন যে ভাই আমরা ক্ষমতায় এসছি মাত্র, আমাদেরকে একটু সময় দেন, একটা ঈদ অন্তত সময় দেন, পরের ঈদে আপনাদের এই ভোগান্তিগুলো যা যা হয়েছে এগুলো আমরা ঠিক করে নিব। কিংবা ধরেন একটা বাস মালিক বা বাসের ড্রাইভার, কন্ট্রাক্টর, তারা বাসের ভাড়া বেশি নিচ্ছে। আচ্ছা, এটা কি এইবার প্রথম? এটা এর আগে নেয় নাই? বাংলাদেশে কবে, কোন দিন ঈদের মধ্যে ভাড়া কম নিয়েছে আমার বলেন? কোনো দিনই কি ভাড়া এই বেশি ছাড়া কখনো কম ছিল বা সমান সমান ছিল? কখনোই ছিল না। আমার সেই ছোটোবেলা থেকে এই পর্যন্ত আমি কোনো দিন শুনি নাই যে ভাই 3 কোটি মানুষের কাছাকাছি এখন ঢাকা শহরে থাকে, তাদের এমনিতে নর্মালি বিভিন্ন সময়গুলোতে মানুষ যখন ঢাকার বাইরে যায় তখনই বাস ভর্তি থাকে। তো 3 কোটি মানুষের মধ্যে যদি 2 কোটি 1.5 কোটি মানুষও যদি যায় একসাথে ঢাকার বাইরে, এই 4-5 দিন একটা মানে এই সময়ের মধ্যে তারা গেলে এমনিতেই এই গণপরিবহনের সংকট হবে, ভাড়া বেড়ে যাবে, মানে যোগান কম হলে চাহিদা বাড়বে, খুবই স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। মানুষ এটাতে যায়, এটাতে অভ্যস্ত মানুষ। খুব অতিরিক্ত হয়ে গেলে সেটা হয়তো অনেকের খারাপ লাগে। কিন্তু আপনি কি বললেন? কোথাও কোনো ভাড়া বেশি নিচ্ছে না, কোথাও কোথাও নাকি আরও টাকা দিয়ে দিচ্ছে, শাড়ি লুঙ্গি গামছা জাঙ্গিয়া টাঙ্গিয়া কিনে দিচ্ছে, এরকমও ফেসবুকে ট্রল হচ্ছে। কেন ভাই, আপনার দরকার কি ছিল যে আপনার ঘাড়ে নিয়ে তারপরে এই মালিক পক্ষের এই বাসের কন্ট্রাক্টর ড্রাইভার তাদের এই দায়টাও আপনি আপনার ঘাড়ে নেওয়ার দরকার কি? আপনি ভাই পারবেন না সেটাও আমরা জানি, আপনি হয়তো করবেনও না সেটাও জানি, বাট আপনি অন্তত বলতে তো পারতেন যে কঠোর ব্যবস্থা নেওয়া হবে যদি কেউ, এটাই তো বলে আসছে। চেষ্টা করেন, যদি আসলেই আন্তরিকতা থাকে তাহলে চেষ্টা করতেন, হইলে হয়তো, না হইলে নাই, মানুষ এমনি যাইতে। এইটাও মানুষের কাছে, বাংলাদেশের মানুষের কাছে একটা ঈদের আনন্দের মতোই যে এটা সবাই গাদাগাদি করে তারপরে যাবে, এই কষ্ট এই পরিশ্রম সব মানে প্রিয় মানুষদেরকে দেখার পরে তাদের সব এই ক্লান্তি তারা ভুলে যায়। এটা বাংলাদেশে খুব স্বাভাবিক একটা ঘটনা। এইটারও আপনারা ঘাড়ে নিয়ে আসলেন। এখন পরিস্থিতিটা যা দাঁড়িয়েছে, মানে আওয়ামী লীগ যা যা করতো আপনারা ওইভাবেই করবেন, কোনো পরিবর্তনের কোনো চিন্তাভাবনা আছে বলে এই সরকারের কাছে আমার অন্তত মনে হয়নি। দেখেন, আপনাদের আজকে যে তেলের সংকট, আপনাদের এই যে $2 বিলিয়ন অলরেডি আপনারা লোন চেয়েছেন, তারপরে সামনে আরও সংকট হবে। এই তেলের দামের কারণে আপনার শুধু তেল না তো,
আপনি যেই জ্বালানিগুলো আমাদের বাইরে থেকে আনতে হয়, প্রতিটা জ্বালানির দামই বাড়বে। তো এই যে জ্বালানিগুলো আপনি দামটা বাড়বে, এটাতে প্রতিটা জিনিসের দাম বাড়বে, ইনফ্লেশন হবে, আপনার নতুন করে টাকা ছাপাইতে হবে, বা কী বলে এটা, রিজার্ভ ঘাটতি হবে, সবই হবে। কিন্তু আপনার উচিত ছিল কি? আপনার উচিত ছিল এই সরকারে আসার পরপরই, প্রতিটা মিডিয়া তো আপনাদের নিয়ন্ত্রণে আছে, এটা আমরা 12 তারিখে নির্বাচনেই দেখেছি যে আপনাদের চুরি করার সাথে কিভাবে মিডিয়াগুলো আপনাদের তাল মিলিয়েছে। ওটা নিয়ে খুব বেশি ক্ষোভ নাই, কারণ জামাত ইসলামেরই ক্ষোভ নেই, আমাদের ক্ষোভ থেকে কী হবে? তারা নিজেরাই চায় আপনাদেরকে সুযোগ দিতে, আপনারা দেশ চালান। আওয়ামী লীগ ইন্ডিয়ার ব্যাপারে সাবধান থেকে চালান, জামাতের কোনো সমস্যা নেই, আমাদেরও কোনো সমস্যা নেই, একদম কোনো সমস্যা নেই, বিশ্বাস করেন। তো আসার পরপর মিডিয়াগুলোকে দিয়ে আপনাদের উচিত ছিল, এই যে গেল 15 বছরে সেই যে ইনডেমনিটি করে তারপরে এই ওই যে পাওয়ার প্ল্যান্টগুলো তৈরি করে এই বিদ্যুৎ খাতের যে লুটপাট, এই সাবসিডির নামে তাদের যেই লুটপাটগুলো আওয়ামী লীগের লোকজন করেছে, কত টাকা করেছে, কত বিলিয়ন ডলার আপনার পাচার হয়েছে, কত বিলিয়ন ডলার এইখানে তাদেরকে ঘাটতি দেওয়া হয়েছে, এই কি বলে সাবসিডি দেওয়া হয়েছে। এই লুটপাটের এইটা কি আমাদের কত টাকা এখন এই মুহূর্তে বৈদেশিক ঋণ আছে, কত টাকা অভ্যন্তরীণ ঋণ আছে, কত টাকা প্রতি বছরে শেখ হাসিনা ছাপাইতো, ইনফ্লেশন কী ছিল আমাদের, এই আপনার কাদেরকে কত টাকা প্রতি মাসে আমাদের দেওয়া লাগে, ঋণ দেওয়া লাগে, তো মানে সুদ দেওয়া লাগে, এই জিনিসগুলো সব মানুষকে জানানো দরকার ছিল। এখন আপনারা সেগুলো না জানায় আপনারা শুরু করেছেন কোত্থেকে? মনে হয়েছে যে একটা সাধারণ একটা সরকার ছিল, সেই সরকার থেকে আপনারা নির্বাচনের মাধ্যমে আপনারা একটা রাষ্ট্র গঠন করেছেন, কোনো অভিযোগ নাই দেশে কারোর। আরে ভাই, আপনি যত কিছুই বুঝান, এখন এই মুহূর্তে একটা মানুষকে, বাংলাদেশের মানুষকে মনে করেন 15 বছর পরে কেউ যদি দেশে যায় থাকে, বা 10 বছর পরে দেশে যায় থাকে, তারা যদি আপনি ঢাকা থেকে বাসে করে, একটা গাড়িতে করে যদি ছেড়ে দেন, সে যদি বরিশালে যায়, সে দেখবে খালি উন্নয়ন আর উন্নয়ন। 15 বছর কম সময় না তো। এই যে 15 বছর একটা সরকার ক্ষমতায় থাকলো, শুধু মানুষকে যদি আপনি এইটা দেখান যে আমার ওরে বাবা এই রাস্তা হয়েছে, বাংলাদেশেও ছিল না কিছু, এই রাস্তা হয়েছে, ওই রাস্তা হয়েছে, হ্যাঁ হয়েছে তো। 15 বছরে একটা দেশ সিঙ্গাপুর হয়, 15 দেশে একটা দেশ মালয়েশিয়া হয়, 15 দেশে একটা দেশ জর্জিয়া হয়। ওইসব দেশে যায়া দেখেন, এটা কিন্তু মানে শয়ে বছর, আমেরিকার মতো দেশ এরকম হইতে কিন্তু তারা খুব বিশাল সময় নেয় নাই। অতএব 15 বছরে যদি নাকি এই দেশের মানুষ যে পরিমাণে কর্মঠ, যে পরিমাণে মানুষ বউ বাচ্চা বাবা মা দেশ বাড়ি ঘর সব থুয়া বিদেশে গিয়ে পড়ে থাকে, এই যে মানুষের যে স্যাক্রিফাইস, তারা যে পরিমাণে এই ঈদের মধ্যেই কয়েক বিলিয়ন ডলার গেল আপনার কি বলে রেমিটেন্স। এই দেশ কেন গরিব থাকবে? এই দেশের প্রতি ইঞ্চি মাটিতে আপনার উর্বর, এরা সব ধান গম 12 মাস আপনার ফসল উৎপাদন হয়, তারা কেন না খেয়ে থাকবে? তাদের কেন সমস্যা হবে? কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যা যা হয় সেটা আপনাদের মতো রাজনীতিবিদরা যারা দেশ চালান তাদের কারণে হয়। এখন এই জিনিসগুলো তো জানানো দরকার ছিল যে 15 বছর ধরে যে তারা দেশটা চালাইলো, এই 15 বছরে তারা বাপের টাকা দিয়া রাস্তা করছে। ধরেন ঢাকা মাওয়ার রাস্তাটার কথাই যদি বলি, ওদিকে ওই যে হাট কুমরোল না কি একটা আছে সিরাজগঞ্জের ওইদিকে, তারপরে যে ঢাকা চিটাং আপনার 4 লেনের বিভিন্ন জায়গায় যে রাস্তাঘাটগুলো হলো, পদ্মা সেতু হয়েছে, ওর বাপের টাকা দিয়ে করে নাই তো। আপনার জানানো উচিত ছিল মানুষকে যে 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে তারা কত টাকা লুটপাট করেছে, 15 বছরে কত লাখ কোটি টাকা তারপরে তারা বিদেশ থেকে লোন করেছে, সেই লোন এখন আপনারা শোধ করতে কত টাকা লোন রেখে গিয়েছে। এই জিনিসগুলি সব জানানো দরকার ছিল। না জানায়া আপনি এমন একটা ভাব ধরেছেন আপনি 15 দিনের মধ্যেই দেশে সব সমস্যার সমাধান, আর কোনো কিছু কোনো জায়গায় কোনো সমস্যা হচ্ছেও না, হবেও না, সব দিয়ে দিবেন জনগণের। এখন জনগণের আপনি ঘোষণাটা মানে সান্ত্বনাটা কী দিবেন? জনগণরা আপনি বুঝাইলেন ঈদের আগে তেলের কোনো সমস্যা নাই, এখনও নিউজ হয় প্রতিদিন কয়েক জাহাজ করে তারপরে তেল সব আসতেছে বাংলাদেশ। সারা দুনিয়ার যদি সব জায়গায় সংকট হয়, তাও দেশে কোনো সংকট হবে না। মন্ত্রীরা এগুলো বলছে, আপনি এটা বলার দরকার কি? আমরা দেখতেছি না যে যুদ্ধ হচ্ছে? তা আপনি নিজের সামনে তো আছে, আরে শেখ হাসিনা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, ওই কথা বলতে গেলে মুখস্থ একটা বক্তব্য শিখেছিল, ইউক্রেন রাশিয়া মুক্ত এই যুদ্ধ, তারপরে এই যে কোভিড মহামারী, এই 3-4টা কথা প্রতি বক্তব্যে বলতো, যেখানেই সমস্যা সেখানে ওইটার দিত। আপনার তো জেনুইন হাসিনার মতো 4-5 বছর ধরে না তো, আপনার মাত্র এখনও যুদ্ধ চলছে, ওটাকে আপনি বলতে পারতেন যে এখানে যুদ্ধ হচ্ছে ভাই, আমাদের এই সমস্যা, মানুষ বুঝতো তো। আপনারা তো বেশি দিন হয়নি ক্ষমতায় এসছেন, না কোনো সমস্যা নাই, তেল সবাই পেয়ে যাবে, সবাইকে তেল দেওয়া,
পাম্পই বন্ধ হয়ে গিয়েছে অনেক জায়গায়। আপনি যে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনারা যারা দেশে আছেন আপনারাই বলেন। আপনারা গ্রামে গিয়েছেন, আপনার মোটরসাইকেলে তেল নিতে পারেন কিনা বলেন। তো এগুলো হচ্ছে, কিন্তু সব দায় আপনি ঘাড়ে নিলেন। এসব বাদ দিয়া বিএনপিকে বলবো, দেখেন তারেক রহমান, আপনার সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আপনি এখন বিএনপির প্রধান, আপনি দেশের প্রধান, আপনি দেশ চালাবেন। আমাদের ভাই আওয়ামী লীগের নিয়ে, ইন্ডিয়ারে নিয়ে যেই সমস্যা ছিল, সেই সমস্যা হাসিনার দেশে নাই। এটাই আমাদের জন্য বিশাল ব্যাপার, এইটাই অনেক কিছু। বাট আমরা দেশের একদম পুরো দেশটাকে একটা সিঙ্গাপুরই চেয়েছিলাম, যেই কারণে মানে পুরো আওয়ামী লীগ এবং ইন্ডিয়া থেকে আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ চেয়েছিলাম, যেই কারণে একদম জিরো টলারেন্স হয়ে তারপরে অনেক কথাবার্তা বলেছে, অনেক কিছু করতে চেয়েছে, হয় নাই, পারে নাই। সব চোরের বাচ্চারা সব এই জায়গায় এসে, এই যে ডক্টর ইউনূস, সে যে দেশটা চালায় গেল,